জিনিস যেগুলো প্রত্যেকদিন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করতে থাকবো নিজেদের মধ্যে, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট কিছুই না, কন্টেম্পোরারি ইস্যুসগুলো আপডেট করতে থাকবো, ওগুলোর সঙ্গে স্ট্যাটিকগুলোকে জাস্ট কানেকশন করে রেখে দেবো। এতে কি হবে, অনেক সময় দেখবে মেনলি তোমার কোশ্চেন আসে কোথা থেকে, জিকে রিলেটেড কোশ্চেনগুলো আসে, মেনলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে না এলেও জিকে রিলেটেড কোশ্চেনগুলো আসে, সেইভাবে আমরা অ্যাপ্রোচ নিয়ে চলবো, রাইট? ফার্স্ট কোশ্চেন দেখি কি বলছে। ভারত 24শে জুলাই 2026 কেনিয়াকে কত টন চিকিৎসা সহায়তা পাঠিয়েছে। এখানে কেনিয়াকে চিকিৎসা সহায়তা পাঠিয়েছে, এটা কোনো ফ্যাক্টর নয়। কেনিয়াকে পাঠিয়েছে আজকে, কালকে মোজাম্বিককে পাঠাবে, পরশুদিন জিম্বাবুয়েকে পাঠাবে, সেটা কোনো ফ্যাক্টর নয়। আমাদেরকে দেখতে হবে কেনিয়া, কেনিয়া কোথায় অবস্থিত আমাদেরকে সেটা দেখতে হবে। আমরা যদি আফ্রিকান সাবকন্টিনেন্ট ডাকি, আফ্রিকার সাবকন্টিনেন্ট ডাকি, এই জায়গাটা পড়ছে আমার কেনিয়া, রাইট? কেনিয়ার উপর দিকটা পড়ছে সোমালিয়া, এই জায়গাটা পড়ছে সোমালিয়া। সোমালিয়ার রাজধানীর নাম কি? মগাদিসু। মগাদিসু হচ্ছে সোমালিয়ার রাজধানী। কি? মগাদিসু হচ্ছে সোমালিয়ার রাজধানী। এই জায়গাটা পড়ছে কোথায়? ইথিওপিয়া। ইথিওপিয়ার রাজধানী কি পড়ছে? ইথিওপিয়ার রাজধানী হচ্ছে আদিস আবাবা। ইথিওপিয়ার পরে এই জায়গাটা পড়ছে সাউথ সুদান। নর্থ সুদান কিন্তু পড়ছে না। নর্থ সুদানের রাজধানীর নাম কি? খার্তুম। সাউথ সুদানের রাজধানীর নাম কি? সাউথ সুদানের রাজধানী হচ্ছে জুবা, JUBA, জুবা। নর্থ সুদানের পরে এই জায়গাটা পড়ছে তোমার উগান্ডা। উগান্ডার রাজধানীর নাম কি? কাম্পালা, KAMPALA। আর এর নিচে পড়ছে তানজানিয়া। তানজানিয়ার রাজধানীর নাম কি? ডোডোমা, DODOMA। আমি কেন এতগুলো রাজধানী লিখে দিলাম? কারণ কেনিয়াকে কতজন চিকিৎসা সহায়তা পাঠিয়েছে এগুলো কোনো ফ্যাক্ট নয়। এখান থেকে কোশ্চেন হতে পারে না। কোশ্চেন কোথা থেকে হতে পারে? কেনিয়ার কনটেক্সটে হতে পারে। কেনিয়ার আশেপাশে রাষ্ট্রের নাম বলো, ইয়ের নাম বলো, কোথায় কোন দিকে কি অবস্থান করছে, কোন দেশ অবস্থান করছে, সেই জিনিস কিন্তু কোশ্চেনে হতে পারে। কেনিয়ার এই জায়গাটায় একটা লেক আছে, লেকটার নাম হচ্ছে কি? ভিক্টোরিয়া লেক। ওকে, কেনিয়া এবং উগান্ডার মধ্যখানে পড়ছে ভিক্টোরিয়া লেক। আর কেনিয়া কোন জায়গায় অবস্থান করছে না তো আফ্রিকান রিফট ভ্যালিতে অবস্থান করছে। গ্রেট আফ্রিকান রিফট ভ্যালিতে কিন্তু কেনিয়া অবস্থান করছে। এইটুকু জিনিস মাথায় রাখতে হবে। কি বললাম? সোমালিয়ার রাজধানী হচ্ছে মগাদিসু, ইথিওপিয়ার রাজধানী হচ্ছে আদিস আবাবা। তারপর তোমার এই জায়গাটা পড়ছে, কি বললাম, ইথিওপিয়ার পরে এই জায়গাটা পড়ছে সাউথ সুদান। সাউথ সুদানের রাজধানীর নাম কি বললাম? জুবা। তারপর তো উগান্ডার রাজধানী কি বললাম? কাম্পালা। আর তানজানিয়ার রাজধানী কি বললাম? ডোডোমা। ওকে, এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে রাখবে। ওকে, দেখি পরের স্লাইডে কি বলছে। এই রিলেটেড স্লাইড 4.5 টন চিকিৎসা সহায়তা পাঠিয়েছে। ওকে, এইটুকুই জাস্ট। সেকেন্ড স্লাইডে কি বলছে? WTO এর কততম ট্রেড পলিসি রিভিউয়ে ভারত উন্নয়নমুখী সংস্কারের আহ্বান জানিয়েছে। কততম ট্রেড পলিসি রিভিউ? ফ্যাক্ট নয়। আবারও বলছি, এই জিনিসটা ফ্যাক্ট নয়। ফ্যাক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে WTO-টা হচ্ছে ফ্যাক্ট। WTO হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ফুল ফর্ম হচ্ছে WTO-টা মোস্ট প্রবাবলি 1974 সালে গ্যাট থেকে। WTO-টা আগে কি ছিল? গ্যাট, GATT। পরবর্তীকালে নাম পরিবর্তন হয়ে হয় WTO। গ্যাটের ফুল ফর্ম কি? গ্যাটের ফুল ফর্ম ছিল জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। ওকে, 1947 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের মুখে, তখন বিভিন্ন রকম আন্তর্জাতিক সংস্থাগুলো তৈরি হয়, তার মধ্যে গ্যাট হচ্ছে অন্যতম, রাইট? জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। কি কাজ করতো গ্যাট কাজ করতো বিভিন্ন আন্তর্দেশীয় মানে বিভিন্ন তোমার
দেশের মধ্যে যখন ট্রেড হতো, তো ট্রেডের মধ্যে একটা জাস্ট যেই ট্যাক্সেস যেগুলো আছে না, পলিসিস ট্যাক্সেস, সেগুলোকে রেগুলেট করার জন্য একটা সংস্থা করে হয়েছিল, সেটা হচ্ছে গ্যাট। সেটা পরবর্তীকালে নাম চেঞ্জ করে হয় ডাব্লিউটিও। ডাব্লিউটিওর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে টুডে জেনেভা, GENEVA, জেনেভা। কোথায় না তো সুইজারল্যান্ডে। ওকে, সুইজারল্যান্ডে একটা মেন একটা ক্যারেক্টারিস্টিক্স বলো। সুইজারল্যান্ডে আল্পস পর্বত আছে। ওকে, ব্ল্যাক ফরেস্টের একটা অংশ পড়ছে। ওকে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। জাস্ট ইন্টারলিঙ্ক করতে করতে যাব আমরা, একদিনে জিনিসগুলো কমপ্লিট হবে না, কিন্তু ধীরে ধীরে যদি আমরা কানেক্ট করতে যাই, কিন্তু একটা সময় পর কিন্তু আমাদের মাথার মধ্যে কিন্তু স্ট্রাকচার হয়ে বসে যাবে। স্যার আমাকে পড়িয়েছিল এটা। ওকে, চলো নেক্সট স্লাইড যাই। নেক্সট স্লাইড কি বলছে? জাস্ট ওটা নিয়ে 8তম ট্রেড পলিসি হয়েছিল। পরের কোশ্চেন কি বলছে? নাবার্ড কার সঙ্গে MOU স্বাক্ষর করেছেন। MOU মানে কিন্তু মৌ নয়, মৌ কোনো মেয়ের নাম নয়। মৌ স্বাক্ষর করেছে মানে কোনো মেয়ের সঙ্গে স্বাক্ষর করেছে এই জিনিসটা নয়। মৌ মানে হচ্ছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, একটা সমঝোতা পত্র, আর কিছু না। নাবার্ডের ফুল ফর্ম কি? নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ওকে, এটা হচ্ছে নাবার্ডের ফুল ফর্ম। কার সঙ্গে MOU স্বাক্ষর করেছে রিসেন্টলি? না তো মহাপ্রীতের সঙ্গে, মহারাষ্ট্রের একটা সংস্থার সঙ্গে ইয়ে করেছে। ওকে, নাবার্ড কোন কাজে, নাবার্ডকে আর কি আমরা ভেবে চলতে পারি যে হ্যাঁ নাবার্ড ওই কাজটা মানে ওই দিকে ওই ট্রেডে কাজ করে। কোনো কৃষি লোন বলো, আমি তোমাকে একদম সিম্পল ভাষায় বলছি, তোমরা যেখানে থাকো, শহরে থাকো বা গ্রামে থাকো, তোমাদের আশেপাশে এরিয়াতে দেখবে সমবায় সমিতি আছে। তো সমবায় সমিতি থেকে অনেকে দেখবে লোন নেয়, এবং অনেকে দেখবে সাবসিডি যুক্ত একটা লোন পায়। সেই লোনগুলো কোথা থেকে আসে? না তো নাবার্ড সেগুলো প্রোভাইড করে। ওকে, একটা অটোনমাস ইনস্টিটিউট সেটা কিন্তু প্রোভাইড করে। ওকে, এটুকু জাস্ট জেনে রাখো। যখন আমরা ইকোনমি পড়বো জিএসএ বা জিকেতে, তখন কিন্তু আমরা নাবার্ড সম্পর্কে একদম ডিটেলসে পড়বো। ওকে, 10 মিনিটের ভিডিওতে নাবার্ড সম্পর্কে যদি বলতে লাগি তাহলে সময়টা অনেক চলে যাবে। ওকে, এই মহাপ্রীত বললাম তোমাদের সঙ্গে, মহাপ্রীত। নেক্সট কোশ্চেন কি বলছে? ইবিক্স ক্যাশ কোন লাইসেন্স পেয়েছে রিসেন্টলি? ইবিক্স ক্যাশ কি জিনিসটা কি? ইবিক্স ক্যাশ হচ্ছে জাস্ট লাইক আ পেটিএম যেরকম চলছে, জাস্ট ওরকম একটা জিনিস। আরে বলো না, যেমন তোমার কোনো গোল্ড লোনের সংস্থা, যেমন মান্নাপুরম গোল্ড লোন, তারপর বলো HDB ফাইন্যান্স, যেসব একটা ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, যেরকম HDFC নয়, HDB ফাইন্যান্স, যেটা ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, সেরকম জাস্ট ইবিক্স ক্যাশ রিসেন্টলি এই লাইসেন্সটা পেয়েছি। কি লাইসেন্স পেয়েছি? AD ক্যাটাগরি 2 লাইসেন্স। এই লাইসেন্সে কি হয়? এই লাইসেন্সে আমার বাড়ি ধরো শ্রীলঙ্কা, আমি ধরো ইন্ডিয়াতে আমি কাজ করছি। তো ইন্ডিয়াতে আমি ধরো এখানে আমি টাকা ইনকাম করছি। সেই টাকা ইনকামটা আমার ফ্যামিলিকে আমি পাঠাবো, ইনকাম করে তো আমি ফ্যামিলিকে পাঠাবো। সেটাকে বলা হয় রেমিটেন্সেস বলা হয়। যে আমি যে জিনিসটা টাকাটা পাঠালাম সেটাকে বলা হয় রেমিটেন্সেস। সেই রেমিটেন্সেস এই AD ক্যাটাগরি 2 লাইসেন্স যেই NBFCর কাছে আছে, তারা রেমিটেন্সেস গ্রহণ করে অন্য দেশে পাঠাতে পারবে, মানে ট্রানজাকশন করতে পারবে রেমিটেন্সেস। ওকে, AD ক্যাটাগরি লাইসেন্স। আর কি? শ্রীলঙ্কা থেকে কোনো লোক ঘুরতে এলো ইন্ডিয়াতে, এখানে দেখলো যে হ্যাঁ এখানে চলো তিরুপতি বালাজি চলে গেল। এই বালাজি এখানে গেল, দিয়ে দেখছে যে এখানে তো এই এখানে তো ওই শ্রীলঙ্কার কারেন্সিতে চলছে না। তখন কি করবে? এখানে হয়তো ইবিক্স ক্যাশ আছে, সেই ইবিক্স ক্যাশ কি করলো? তাকে কারেন্সিটা এক্সচেঞ্জ করে দিল। বললো আমার কাছে তো ক্যাশ নেই। শ্রীলঙ্কার সেই পাবলিকটা বললো, এই লোকটা বললো, আমার মডার্ন আর্টের লোকটা বললো যে আমার কাছে তো ক্যাশ নেই, আমার কাছে চেক আছে, শ্রীলঙ্কার একটা চেক আছে। ইবিক্স ক্যাশ বললো কোনো ব্যাপার না, আমাদের কাছে এসো, আমি ক্যাশ দিয়ে দিচ্ছি তোমাকে, ইন্ডিয়ান কারেন্সি দিয়ে দিচ্ছি, যখন তুমি যাবে ফেরত যাবে যতটুকু ক্যাশ বেঁচে থাকবে আমাকে দেবে, আমি আবার রিটার্ন করে নেবো। ওকে,
সেই কাজটা কিন্তু এই এডি ক্যাটাগরি 2 লাইসেন্সে কিন্তু করা যায়। ওকে, জাস্ট এটুকুই মনে রাখো। এই যে এডি ক্যাটাগরি কি বলেছে, বাণিজ্য সংক্রান্ত লেনদেন পরিচালনা করার জন্য অনুমতি পাওয়ার জন্য, এবং এই দ্য ট্রেড রেমিটেন্সেস। ওকে, আমি তোমাকে আরো বেশি বিশেষ করে বলে দিলাম। কি বলছে, 24শে জুলাই 2026 কততম আয়কর দিবস পালিত হয়? কততম? 164তম আয়কর দিবস পালিত হয়। কি আয়কর? এই যে আয়কর, আয়কর জিনিসটা কি? ইংলিশে বলা হয়, এটাকে বলা হয় ইনকাম ট্যাক্স। এটা একটা ইনকাম ট্যাক্স, নাথিং বাট এ ইনকাম ট্যাক্স ইজ নাথিং বাট এ ডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স মানে কি? ডাইরেক্ট ট্যাক্স মানে হচ্ছে, আমি ধরো সরি ডাইরেক্ট ট্যাক্স মানে হচ্ছে, আমি ধরো 1 লাখ টাকা, 1 লাখ টাকা আমি ধরো ইনকাম করি মাসে, বছরের শেষে 12 লাখ টাকা হচ্ছে। গভর্নমেন্ট বলে দিল যে যারা 9 লাখ টাকার 9 লাখ টাকার বেশি যারা ইনকাম করে তারা একটা ইনকাম ট্যাক্স দিতে হবে। স্ল্যাব বিভিন্ন অনুযায়ী হতে পারে, এখন 12 লাখ টাকা হয়ে গেছে। তো যারা 9 লাখ টাকার বেশি বছরে ইনকাম করে তাদেরকে ইনকাম ট্যাক্স দিতে হবে। তো আমি 9 থেকে 9 লাখ, 1 থেকে 12 লাখের মধ্যে আমি কিন্তু আমার স্ল্যাব পড়ছে। সেই স্ল্যাবের জন্য আমাকে যদি 5%, 7%, 10%, যত পার্সেন্ট ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য স্ল্যাবে পড়ছে ততটা আমাকে দিতে হচ্ছে। ওকে, এই এই যে তোমার ইনকাম ট্যাক্স, এটা কারা ইয়ে করে, কোন সংস্থা এটা দেখে, সেটা হচ্ছে সিবিডিটি, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস। ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, সিজিএল এর একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট পোস্ট। কারা তোমার রেগুলেট করে? সিবিডিটি। ওকে, এটুকু জিনিস মাথায় থাকবে তো, বাস এটুকুই। সিবিডিটি, ইনকাম ট্যাক্স যেখানে আসবে আমি সিবিডিটি দেখতে পাবো, সেখানে কিন্তু আমি একদম ব্লাইন্ডলি আমি কিন্তু টিক মারবো। আর একটা হয় জিএসটি, ইনডাইরেক্ট ট্যাক্স। জিএসটি আছে, আরো অনেক কিছু আছে, রেমিটেন্সেস, এগুলো ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ছে। কি জিনিসটা কি? ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে আমি ডাইরেক্টলি ট্যাক্স পে করছি না গভর্নমেন্টকে, কোনো কিছু কেনার থ্রুতে আমি ট্যাক্স পে করছি। আমি একটা চিপসের প্যাকেট কিনলাম, লেজ, এখানে 5 টাকা এটা লেজ, তো এর মধ্যে লেখা থাকবে ইনক্লুডিং জিএসটি। তো আমি গভর্নমেন্টকে এই যে আমি এখানে ধরো গভর্নমেন্টকে আমি ডাইরেক্ট ট্যাক্স দেওয়ার পর আমার কাছে যে ধরো 9 লাখ টাকা বেঁচে আছে বা 8 লাখ টাকা বেঁচে আছে, সেই টাকার মধ্যে থেকে আমি একটা লেজ কিনলাম। তো লেজ কেনার পর এখানে কি হলো, 5 টাকা লেজের মধ্যে কিন্তু গভর্নমেন্ট একটা ট্যাক্স ধরে নিয়েছে। সেই ট্যাক্সটাও কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সের কাছে, ইনডাইরেক্ট ট্যাক্স মানে ট্যাক্সের থ্রু কিন্তু গভর্নমেন্টের কাছে চলে যাবে। সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, ওটা জিএসটির মধ্যে পড়ছে এখন। জিএসটি, গুডস অ্যান্ড সেল ট্যাক্স। গুডস অ্যান্ড সেল ট্যাক্স কিন্তু অরিজিন স্টেটে কাজ করে, অরিজিন স্টেটই কিন্তু পায়। ইকোনমিক ক্লাস লক্ষ্য রাখো, অরিজিন স্টেটের বিষয়ে আমি বলবো তোমাকে। ওকে, পরে কোশ্চেন কি বলছে, ইনফোসিসকে নতুন সিইও এমডি হিসেবে কে ব্যবহার করেছে? না তো আশিস কুমার দাস। বিশেষ কিছু বলার নেই, এই বিষয়ে বিশেষ কিছু বলার নেই, ঠিক আছে। আশিস কুমার দাস 2029 সালের পর ওয়ার্ল্ড অ্যাবিলিটি স্পোর্টস গেমসের যৌথ দরপত্র কারা জমা দিয়েছে? পিসিআই ও সিপিএসএফআই। জাস্ট এটা একটা জাস্ট ফ্যাকচুয়াল ডেটা, ডিটেলসে এত ডিটেলসে জিজ্ঞেস করে না স্পোর্টস থেকে। ওকে, স্পোর্টসে দেখবে কমনওয়েলথ বা তোমার ফিফা সব যখন চলে, যে স্পোর্টস চলে সেখান থেকে মোস্ট প্রবলি কোশ্চেনগুলো করে। ওকে, খেলো ইন্ডিয়া থেকে কিন্তু কোশ্চেন আসে। ওকে, কি বলছে, ভাসিনী রাজ্যম কোন রাজ্য চালু করেছে? ভাসিনী রাজ্যম, ভাসিনী রাজ্যম জাস্ট একটা মিডিয়াম, ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করার, অন্য ভাষাকে কোঙ্কানি ভাষাতে ট্রান্সলেট করার একটা মিডিয়াম হচ্ছে ভাসিনী রাজ্যম। কোঙ্কানি ভাষা, আমি যদি কোঙ্কানি ভাষা ইয়ে করতে যাই, কোঙ্কানি ভাষা যদি আমি করতে যাই, মানে কোনো কথা বলতে যাই কোঙ্কানি ভাষায়, কোঙ্কান উপত্যকা কোনটাকে বলছে? কোঙ্কান উপত্যকা কোনটাকে বলছে? দেখো, এই জায়গাটা আছে মুম্বাই, আর এই জায়গাটা আছে কিন্তু কেরল। ওকে, কেরল কিন্তু এই ডট পয়েন্ট এখানে হচ্ছে কেরল। তো মুম্বাই থেকে কেরল পর্যন্ত দুটো ভাগ আছে, একটা হচ্ছে মালাবার, এটাকে বলা হয় মালাবার। মালাবার, মালাবার মানে ইয়ে নয় কিন্তু, মালাবার ওই গোল্ড হাউস নয় কিন্তু, আগে বলে দিচ্ছে, মালাবার উপত্যকা বলা হয় এটাকে। আর এটাকে বলা হয় কোঙ্কান, কোঙ্কান। তো এই কোঙ্কানের মধ্যে দেখবে এখানে একটা স্টেট পড়ে, ছোট একটা স্টেট পড়ে, সেটা হচ্ছে গোয়া, পুরোপুরি কোঙ্কান উপত্যকার মধ্যেই পড়ছে। কোঙ্কান রেলওয়ে নাম শুনেছে হয়তো, কোঙ্কান রেলওয়ে, কাটা মনে কম যায় কোঙ্কান রেলওয়েতে, ট্রাই মারতে পারো। ওকে, তো কোঙ্কান রেলওয়েতে
সরি কোঙ্কণ ভাষাতে কিন্তু এই ভাসিনী রাজ্যমটা কিন্তু চালু হয়েছে রিসেন্টলি। ওকে, যে গোয়াতে আমি বললাম যেটা। কি বলছে 16তম ব্রিক্স স্বাস্থ্যমন্ত্রীদের বৈঠকে সভাপতিত্ব কে করেছেন? সবাই জানে এখন আমাদের ইন্ডিয়ার স্বাস্থ্যমন্ত্রীকে না, তো জেপি নাড্ডা। ব্রিক্স এর ফুল ফর্ম কি? BRICS, BRICS। ব্রিক্স এর ফুল ফর্ম কি? বি ফর ব্রাজিল, ব্রাজিল ফুটবল। আর ফর রাশিয়া, রাশিয়া। I for India, C for China, blur, S for South Africa, South Africa. ওকে, ব্রিক্সের হেডকোয়ার্টার কোথায়? ব্রিক্সের হেডকোয়ার্টার হচ্ছে সাংহাই। HQ হচ্ছে কোথায়? সাংহাই। সাংহাই কোথায়? না, চায়নাতে। ওকে, এইটুকু জাস্ট মনে রাখতে হবে, আর কিছুই না। ব্রিক্সের বিষয়ে মনে রাখতে হবে। বললাম জেপি নাড্ডা। লাস্ট কোশ্চেন দেখবো, ন্যাশনাল প্লিজ এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ। যারা নেশা করো প্লিজ এক্সিট হয়ে যাও। ওকে, কোন অভিযানের অধীনে অনুষ্ঠিত হয়েছে? নেশা মুক্ত ভারত অভিযান, NMBA। সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু প্রচুর খরচা করছে এই প্রজেক্টের পিছনে, নার্সারি কম হয়ে যায় এই জন্য। আর কিছু লোক এখনো নার্সারি রয়ে গেছে। বিহারকে দেখো, শেখো কিছু, कैसा बा ठीक बा। ठीक है, चलो आज के लिए बाय बाय।